আজকের বাংলাদেশ এই যে আমরা দেখছি এটা কিন্তু হাজার বছরের এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তৈরি হয়েছে। আর এই পথ চলার গল্পটা হল সংগ্রাম, সমৃদ্ধি আর অদম্য এক চেতনার মহাকাব্য। চলুন আজ আমরা প্রাচীন জনপদ থেকে শুরু করে আধুনিক বাংলাদেশের হয়ে ওঠার সেই অবিশ্বাস্য গল্পে ডুব দিই। তো আমাদের এই পুরো যাত্রার একটা রোডম্যাপ বলতে পারেন এই টাইমলাইনটাকে। দেখুন, আমরা শুরু করব একদম খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের প্রাচীন যুগ থেকে। এরপর একে একে দেখব মধ্যযুগের উত্থান, তারপর ব্রিটিশ শাসন আর তার বিরুদ্ধে প্রতিরোধ, পাকিস্তান আমলের সেই অধিকার আদায়ের লড়াই, আর সবশেষে ১৯৭১ আমাদের মহান স্বাধীনতা। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে প্রাচীন যুগ দিয়ে। আচ্ছা, তখন কিন্তু বাংলা বলতে আজকের মতো একটাই ভূখণ্ড ছিল না, বরং এটা বঙ্গ, পুন্ড্র, গৌড়, সমতটের মতো বেশ কিছু আলাদা আলাদা জনপদে ভাগ করা ছিল। আর এই জনপদগুলোকে বিভিন্ন সময়ে শাসন করেছে বেশ কিছু প্রভাবশালী রাজবংশ, যারা আসলে বাংলার ভিত্তিটা গড়ে তুলেছিল। যেমন ধরুন, মৌর্য আর গুপ্তদের আমলে বাংলা ছিল দারুণ গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক এলাকা। মহাস্থানগড় কিন্তু সেই সময়েরই সাক্ষী। এরপর এলো পাল রাজবংশ, যারা প্রায় ৪০০ বছর শাসন করেছে, আর এই সময়টাকেই বলা হয় বাংলার স্বর্ণযুগ। সবশেষে সেনদের শাসন আমলে হিন্দু ধর্মের একটা পুনর্জাগরণ ঘটে। আচ্ছা, পাল যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? কারণটা হলো ওই সময়ে শিল্প, সাহিত্য, জ্ঞান-বিজ্ঞানের যে অসাধারণ বিকাশ ঘটেছিল তা এই অঞ্চলকে একদম অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছিল। শুধু তাই না, বৌদ্ধ ধর্মের প্রসারের পাশাপাশি তখন সোমপুর মহাবিহারের মতো বিশ্ববিখ্যাত জ্ঞানকেন্দ্র তৈরি হয়েছিল। পাল আর সেনদের পর বাংলায় কিন্তু একদম নতুন একটা পর্ব শুরু হলো, মধ্যযুগ। এই সময়ে মুসলিম শাসনের আগমন ঘটল, আর বাংলা এক নতুন সমৃদ্ধির দিকে হাঁটতে শুরু করল। এই মধ্যযুগের শুরুটা হয়েছিল ১২০৩ সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির হাত ধরে। তবে বাংলার সত্যিকালের সমৃদ্ধি কিন্তু আসে স্বাধীন সুলতানি আমলে, বিশেষ করে ইলিয়াস শাহী আর হুসেন শাহী বংশের সময়। আর এরপর যখন মোঘলরা ১৬১০ সালে ঢাকাকে তাদের রাজধানী বানালো, তখন তো এই শহর বাণিজ্য আর সংস্কৃতির এক বিশাল প্রাণকেন্দ্রে পরিণত হল, যার নামডাক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আর সেই সমৃদ্ধিটা যে কি পর্যায়ে পৌঁছেছিল ভাবা যায়। মোগল আমলে বাংলা এতটাই উন্নত ছিল যে এখানকার মসলিন কাপড়, এখানকার কৃষিপণ্য এসবের খ্যাতি ছিল বিশ্বজোড়া। একবার ভাবুন তো, বাংলার তৈরি কাপড় তখন গোটা দুনিয়ায় সমাদৃত ছিল। মুঘলদের এই অসাধারণ সমৃদ্ধি ইউরোপীয় বণিকদের, বিশেষ করে ব্রিটিশদের নজরে পড়ে যায়। আর এরপরের ঘটনা তো আমাদের সবারই জানা। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, আর এর মধ্যে দিয়েই বাংলার আকাশে নেমে আসে প্রায় ২০০ বছরের পরাধীনতার অন্ধকার। শুরু হয় শোষণ আর প্রতিরোধের এক নতুন ইতিহাস। কিন্তু বাঙালিরা তো কখনোই এই শোষণ চুপচাপ মেনে নেয়নি। এই টাইমলাইনটা দেখুন, এটা যেন প্রতিরোধের এক জ্বলন্ত দলিল। তিতুমিরের সেই বাঁশের কেল্লা, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নীল চাষিদের রক্ত দিয়ে লেখা সংগ্রামের ইতিহাস, স্বদেশী আন্দোলন, এরকম অসংখ্য প্রতিরোধে ব্রিটিশ সিংহাসন বারবার কেঁপে উঠেছে। তো ব্রিটিশরা চড়ে যাওয়ার পর ১৯৪৭ সালে জন্ম হল পাকিস্তানের, আর পূর্ববঙ্গ হয়ে গেল পূর্ব পাকিস্তান। কিন্তু দেশভাগের সেই আনন্দ খুব বেশিদিন টিকল না। একদম শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের শোষণ আর বৈষম্যের শিকার হতে থাকল বাঙালিরা। এই স্লাইডটা দেখলে সেই বৈষম্যটা একদম পরিষ্কার বোঝা যায়। ভাষার ওপর আঘাত, উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা। অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তানকে কেবল শোষণই করা হয়েছে, আর রাজনৈতিকভাবে তো বাঙালিরা ছিল ক্ষমতার কেন্দ্র থেকে অনেক দূরে। এই সব কিছু মিলিয়ে বাঙালির মনে ক্ষোভ জমতে শুরু করেছিল। আর সেই জমে থাকা ক্ষোভের প্রথম আগুনটা জ্বলে উঠল ১৯৫২ সালে। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে রাজপথে রক্ত দিলেন সালাম, বরকত, রফিক, জব্বাররা। এই মহান আত্মত্যাগই আসলে বাঙালির মনে স্বাধীনতার প্রথম বীজটা বুনে দিয়েছিল। এখান থেকেই জন্ম নেয় সেই অদম্য জাতীয়তাবাদী চেতনা, যা আমাদের সরাসরি স্বাধীনতার দিকে নিয়ে গেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, এই সংগ্রামগুলো ধাপে ধাপে একটা চূড়ান্ত পরিণতির দিকেই এগোচ্ছিল। আর সেই চূড়ান্ত পর্যায়টাই হল আমাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা।
১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, সেটা যেন কোটি বাঙালি হৃদয়ের কথায় হয়ে বেজে উঠল। তার সেই বজ্রকণ্ঠের ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা ছিল স্বাধীনতার এক অমোঘ ডাক, যা একটা নিরস্ত্র জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলেছিল। কিন্তু পাকিস্তানি সামরিক শাসকেরা আলোচনার পথে না গিয়ে বেছে নিল গণহত্যার পথ। ১৯৭১ সালের ২৫শে মার্চ সেই কাল রাতে তারা অপারেশন সার্চলাইট নামে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল, তা ছিল ইতিহাসের এক ভয়ঙ্করতম কলঙ্কজনক অধ্যায়। এই সংখ্যাটা দেখুন, ৩০ লক্ষ। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা আমাদের স্বাধীনতার এক মহাকাব্য। এই বিশাল আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আমাদের এই পতাকাটা পেয়েছি। আর এই রক্তক্ষয়ী সংগ্রামটা চলেছিল দীর্ঘ ৯ মাস ধরে। এই ৯ মাসে বাঙালি জাতি তাদের সাহস, সংকল্প আর দেশপ্রেমের যে চূড়ান্ত পরীক্ষা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে তার তুলনা পাওয়া সত্যি কঠিন। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এলো সেই কাঙ্ক্ষিত বিজয়। এরপর শুরু হলো এক নতুন পথ চলা, আধুনিক বাংলাদেশের পথ চলা। কত রকম প্রতিকূলতা পেরিয়ে আজকের বাংলাদেশ কিন্তু এক নতুন অগ্রযাত্রার গল্প শোনাচ্ছে পুরো বিশ্বকে। স্বাধীনতার পরে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের বাংলাদেশ, এটা এক অবিশ্বাস্য উত্থানের গল্প। এই চারটার দিকেই দেখুন না, কৃষিতে প্রায় স্বয়ংসম্পূর্ণ হওয়া থেকে শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হয়ে ওঠা, বাংলাদেশের এই অর্থনৈতিক সাফল্য আজ কিন্তু বিশ্বজুড়েই একটা স্বীকৃত মডেল। সুতরাং পুরোটা দেখলে একটা বিষয় পরিষ্কার, বাঙালির ইতিহাস বীরত্ব আর ত্যাগের এক মহাকাব্য। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই গল্পটা আমাদের সবাইকে অনুপ্রেরণা দিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, এই গভীর অনুপ্রেরণা আমাদের সবার ভবিষ্যৎকে কিভাবে আরও সুন্দর করে গড়তে পারে।